আনন্দদা, দীনেশদার ঘরে খবর পৌঁছে দিয়েছি। এখন এখন দেখো। বাসুদেব, দীনেশের ওখানে তো আমরা খবর পাঠিয়ে দিয়েছি, কিন্তু ওর মায়ের শেষ কাজ করতে বোধহয় আসবে না। আনন্দবাবু, আমার শালা দীনেশ ওনার ছেলে হয়। শেষ দেখা কি, অন্তিম সংস্কার তো ওকেই করতে হবে। আসবে না? আমার কথা শোনো, একবার অনিতাকে জিজ্ঞেস করে নাও কতক্ষণ অপেক্ষা করবে। উনি আমাদের প্রধান, উনি যেটা বলবেন আমরা সবাই সেটা মেনে নেব। অনিতা, দীনেশকে খবর দেওয়া হয়েছিল তো? ও তো এখনো এলোই না। আসবে। একমাত্র দাদা আমার, মা বাবার একমাত্র ছেলে, আর একটু অপেক্ষা করি। মা মারা গেছে। তুমি যাচ্ছ তো? কেন যাব? অনিতা আর বাসুদেব আমার সম্মানহানি করবে, তাই ছোট করবে আমাকে। আজকের দিনে এসব ভুলে যাও। মার মুখে আগুন দেওয়া তোমার ধর্ম আর অধিকারও। শুধু নামের অধিকার আমার। এরকম ভাবে ভেবো না গো। অধিকার এমনি এমনি পাওয়া যায় না, অধিকার দাবি করতে হয়, আর যদি দরকার পড়ে ছিনিয়েও নিতে হয়। তা না হলে এই অধিকারের সাথে অন্যান্য অধিকারগুলো হাতছাড়া হয়ে যাবে। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? ছত্তিশগড়ের জগদীশপুরের বাসিন্দা নর্মদা সাহুর মৃত্যু হয়েছিল, কিন্তু তার ছেলে দীনেশ সাহু তার শেষকৃত্যে যোগ দিতে সম্মত ছিল না। দীনেশ সাহুর মনে নিজের মায়ের মৃত্যু শোকের থেকেও বেশি বোন অনিতা গৌড়ের বিরুদ্ধে অভিযোগ ছিল। এই অভিযোগ, এই ক্ষোভই দীনেশ সাহুর মনে এক অদ্ভুত ভয়ের জন্ম দিয়েছিল। কিন্তু এই অভিযোগের বীজ কবে বপন করা হয়েছিল? আর এখন প্রশ্ন হলো এটাই যে এই বৈরিতাই ক্ষোভের গাছ কত বড় হতে চলেছে। ডাক্তারবাবু, বন্দনা কেমন আছে? আমার বাচ্চা কেমন আছে? দীনেশবাবু, ছেলে হয়েছে, কিন্তু ক্ষমা করবেন, আমরা বন্দনা দেবীকে বাঁচাতে পারিনি। এটা কিছুতে হতে পারে না। এটা কিছু দেখুন, অনেক রক্ত বয়ে গেছে, আর বিপদের ব্যাপারে তো আপনারা আগে থেকেই জানতেন। শেষ পর্যন্ত সিজারিং মানে অপারেশন করতে হয়েছিল। দীনেশ, কি হয়েছে? আমি জানি তোর মন ভালো নেই, কিন্তু বাচ্চাটার নামকরণ তো করতে হবে। দেখ, বাড়ির লোকেরাই কেবল থাকবে, একটা ছোট্ট অনুষ্ঠান। আরে আমি কোনো নাম ঠাম দেব না, আমি তোর মুখ পর্যন্ত দেখতে চাই না। এমন কথা বলিস না, এটা তোর বাচ্চা। এই বাচ্চাটা বন্দনার মৃত্যুর জন্য দায়ী নয়। তাহলে কে দোষী? আমি? যা ভাগ্যতে লেখা থাকে না তাই হয়। তাহলে বন্দনার ভাগ্যে এটাই লেখা ছিল, তারই পরিণতি হলো এটা।
অপয়া কোথাকার। দিনেশ, কোলে নেওয়া তো দূরের কথা, বাচ্চাটার দিকে কখনো তাকায়ও না। খুব মদ খেতে আরম্ভ করেছে। দিনেশ দাদা এমন কেন করছে? আচ্ছা, এটা তো ঠিক নয়। বাচ্চাটার কি দোষ আছে এতে? মা, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি দিনেশের সাথে কথা বলবো একবার। না না জামাই বাবা, তোমার মাঝখানে না থাকাই ভালো। কখন কি বাজে কথা বলে দেবে। নামকরণের কি ভাবলে মা? আমি নাম ভেবে নিয়েছি, প্রসাদ। প্রসাদ সাউ, আমার নাতি প্রসাদ। মা, দিনেশ মামা আসবে না। আর কেনই বা আসবে? তুমি তো জানো কেন আসবে না। যা হয়েছে তা হয়েছে। মায়ের থেকে বড় তো আর কিছু নয় না রিতেশ। আরে দিনেশ দাদা ছাড়া মায়ের মুখাগ্নি কি করে হবে বল? হয় না তা। বাবা, মা বলছিল যে ঠাকুমা নাকি মারা গেছে। অন্ত্যেষ্টির জন্য চামচে পাঠিয়েছে। আরে আমার মাকে আমি মুখাগ্নি করব, আমারই অধিকার এটা। আমার অধিকার কেউ কোনো দিন ছিনে নিতে পারবে না। দিনেশ, আর রেগে থাকিস না। প্রসাদের তোর দরকার আছে, আর ভবিষ্যতে তোকেই ওর সবকিছু দেখতে হবে। আমি থাকি আর না থাকি, ওকে পড়াতে হবে, ওকে কত বড় করতে হবে, ওর বিয়ে দিতে হবে। আমি আবার বিয়ে করছি। আমার এক বন্ধু আছে, ওরই চেনা জানা একটা মেয়ে। ওর মা বাবার সাথে কথা হয়েছে, আমি দেখা করেছিলাম। জয়শ্রী নাম ওর। আমার পছন্দ হয়েছে। ও কি জানে তোর বিয়ে হয়েছিল আগে, একটা বাচ্চা আছে? জয়শ্রী, জয়শ্রী, কখন থেকে ডাকছি? 1 ঘন্টা হয়ে গেছে। প্রসাদের জন্য দুধ আনতে বলেছিলাম। মা, এই বাচ্চার দায়িত্ব আপনি নিয়েছেন, তো পুরোটাই আপনিই করুন। এ বাচ্চা দিনেশের, তার মানে তোমারও? একদমই না। আমি কখনো বলিনি এই বাচ্চাটাকে আমি আপন করব। যদি আমার স্বামী নিজের প্রথম পক্ষের সন্তানকে নিজের নাই মানে, তাহলে আমি কেন মা হতে যাব? আমার মনে হয়েছিল দিনেশের দ্বিতীয় বিয়ে হলে সবার জন্য ভালো হবে। বাচ্চাটাও মায়ের ভালোবাসা পাবে, আর দিনেশও বাচ্চাটাকে নিজের করে নেবে। কিন্তু এখানে তো উল্টো গঙ্গা বইছে। জয়শ্রী বাচ্চাটার মা কখনোই হতে চায় না, আর দিনেশ দিনের পর দিন বাচ্চাটার থেকে দূরে যাচ্ছে। অনিতা, ভাবতো যদি আজ এই অবস্থা হয়, যখন ওর নিজের বাচ্চা হবে তখন কি হবে? লালা, এই হলো আমার বাচ্চা, আমার আসল রক্ত। গৌরব নামটা কেমন লাগবে? খুব ভালো হবে। আমাদের প্রথম সন্তান গৌরব। গৌরব দীনেশ সাউ। গৌরব ছিল দীনেশের দ্বিতীয় পুত্র সন্তান, কিন্তু দীনেশ তার প্রথম পক্ষের প্রথম সন্তান প্রসাদকে নিজের সন্তান বলে মানতে রাজি ছিল না। আসলে গৌরব আসার পর দীনেশ সাহুর প্রসাদের বিরুদ্ধে ক্ষোভ যেন আরো বেড়ে গিয়েছিল, আর নিজের মা নর্মদার প্রতিও। সময় যত এগোতে থাকলো, নর্মদার পক্ষে নিজের ছেলে এবং ছেলের বউয়ের সঙ্গে সংসারে থাকা কঠিন হয়ে দাঁড়ালো। মা আমাদের সাথে এখানে এসে থাকতে চাইছেন না। বলছেন ওটাই ওনার বাড়ি, যা আমাদের বাবা বানিয়েছেন। বলছেন যে ওই বাড়িতে ওনার অধিকার রয়েছে। অধিকার তো থাকবেই অনিতা, কিন্তু এই অধিকার নিয়ে সবচেয়ে দুঃখের ব্যাপারটা হলো যে এটা নিয়ে দাবি তখনই ওঠে যখন নিজেদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। যখন সব মানুষ মিলেমিশে একসাথে থাকে, তখন ভাগাভাগির কথা কেউ বলে না।
মা, আপনি প্রসাদের জন্য যে খুশি খুঁজে বেড়াচ্ছেন ওটা বাড়ির বাইরেই পাবেন। মানে তুমি কি আমাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছো? বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ? তো ভুল কি বলছি? আপনি যেটা চাইছেন সেটা আমার পক্ষে সম্ভব নয়। জয়শ্রী একদম ঠিক কথা বলছে। আমি আমার বাবার একমাত্র সন্তান, এ বাড়ি আমার। তোমার বাবা আমার স্বামী ছিলেন, এটা তুমি ভুলে যাচ্ছ। এ বাড়িতে আমার অধিকার আছে, এই জন্য তোমরা দুজন আমাকে এ বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারবে না। মা, তার মানে আপনি আমাদের বাড়ি থেকে বের করে দিচ্ছেন? এটা আমার আর আমার ছেলের মধ্যেকার কথা, তুমি এর মধ্যে না এলেই ভালো। এই সংসারে আগুন তুমিই লাগিয়েছো। হ্যাঁ, অনিতাই তো এসব কথা লাগাচ্ছে মা। আমি কিছু বলছি না মানে এটা ভেবো না যে আমি কিছু জানি না, কিছু বুঝি না। ওরই কথাগুলো তুমি বলছো, তাই না? হ্যাঁ, ও হতে পারে পঞ্চায়েতের সদস্য, এর মানেটা এই নয় যে ও বাড়িতে এরকম নোংরা রাজনীতি চালাবে। ওকে বলো এই নোংরা রাজনীতি ও দপ্তরে করুক, এখানকার একটা ইটের ওপর ওর কোনো অধিকার নেই। ও একসময় এই বাড়ির মেয়ে ছিল, ওকে বলে দাও যে ওকে বিয়ে দিয়ে আমরা বিদায় করেছি, এদিকে যেন ও ফিরে না তাকায়। এই বাড়ি আমার, আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। যদি এই বাড়ি থেকে কাউকে যেতেই হয় তাহলে তোমরা দুজন যাবে। মা এরকম করবেন কোনোদিন ভাবতেও পারিনি আমি। মা এগুলো বলছে না জয়শ্রী, অনিতা বলছে। অনিতা মাকে কাঠপুতুলের মতো নাচাচ্ছে, আর ওই সুতো ধরে আছে বাসুদেব। ও আমাদের সবকিছু হজম করতে চায়। আর তুমি প্রসাদের কথা ভুলে যাচ্ছ। এটা তুমি দেখে নিও, আমি নিজের রক্ত দিয়ে তোমাকে লিখে দিতে পারি। যতদিন মা প্রসাদের দেখাশোনা করছে ততদিন এটা ওর অধিকার, এটা সেটা বলে সমস্ত কিছু দখল করে নেবে, আর তোমার ভাগেরটাও দখল করে নেবে। আর তারপর আমার ছেলের ভাগে কিছুই থাকবে না। ওটা তো আমি হতে দেব না। মা, এটা কি তোমার বয়স এসব সহ্য করার? আর তুমি একে কতদিন সামলাবে? আমি জানি না অনিতা, শুধু এইটুকুই জানি যে সারা জীবন দীনেশ নিজের মন মর্জি মতো চলতে পারে না। আর এসবও কিভাবেই বা বুঝবে? ওর বউ জয়শ্রী ওর কানে রোজ বিষ ঢালছে। মা, ওদেরকে ওদেরটা বুঝে নিতে দাও। তুমি শুধু আমার সাথে আমাদের বাড়িতে চলো। প্রসাদকে আমরা দুজনে মিলে মানুষ করব, আমি আর বাসুদেব। মা, যেমন রিতেশ আর প্রীতি আমাদের ছেলে মেয়ে, তেমনি প্রসাদও আমাদের তৃতীয় সন্তান হবে। আমি কথা বলেছি বাসুদেবের সাথে, ও রাজি আছে। কেউ মেয়ের বাড়ি এভাবে থাকে নাকি? আর প্রসাদ নিজের বাড়ি ছেড়ে কেন যেতে যাবে? ও এ বংশের প্রদীপ। হ্যাঁ, কিন্তু সে তো পরের কথা মা। এমন পরিস্থিতিতে প্রসাদ বেড়ে উঠতে পারে না। আরে কি মেয়ের বাড়ি বলে চলেছ? এসব মান্ধাতা আমলের কথা মা। আজকের দিনে দেখো, তোমার মেয়ে পঞ্চায়েতের সদস্য। কখনো ভেবেছিলে এই দিনটা দেখবে? যুগ তো বদলে গেছে মা। যদি তোর দাদার মনটাও এভাবে পাল্টে যেত, ও প্রসাদকে নিজের করে নিত, ওকে ওর অধিকার দিত। এ সময় আমি তোমার কাছে আমার অধিকার চাইছি মা, মেয়ে হওয়ার অধিকার। যেমন দীনেশ দাদার তোমার উপর অধিকার আছে, তেমন আমারও রয়েছে। মা, আমারও তো ইচ্ছে করে তোমাকে হাসি খুশি দেখি। আমারও অধিকার রয়েছে যে আমি তোমার দেখাশোনা করি সারা জীবন। দেখো অনিতা, মা যদি আমাদের সাথে একসাথে না থাকতে চান তাহলে একটা রাস্তা আছে। উনি আমাদের সাথে না হলেও আমাদের কাছে তো থাকতে পারেন। দাদা, জিনিসপত্রগুলো একটু নামিয়ে দেবেন, একটু সাবধানে। আসুন মা, আসুন আসুন আসুন, হাতটা দিন। মা, আমরা এক বাড়িতে না হলেও একসাথেই থাকবো। আপনি যদি এখান থেকে একটা ডাক দেন, অনিতার আমি শুনতে পাবো। আর হ্যাঁ, এসো সোনা। ওরে বাবা, কাঁদে না। মা, প্রসাদ আজকে থেকে আমাদের তৃতীয় সন্তান। আপনার সাথে থাকবে, কিন্তু আমরাই ওর মা বাবা। কাঁদে না সোনা। মা বাড়ি ছেড়ে চলে গেছেন। কি? কোথায় চলে গেছে? অনিতা আর বাসুদেবের সাথে চলে গেছে। নিশ্চয়ই কোনো চালাকি এটা। আরে আর কি চালাকি থাকতে পারে? মা তো নিজের ইচ্ছায় গেছেন।
ভাই দিনেশ, আমি সমস্ত রেকর্ড 3-3 বার চেক করেছি। তোমার বাড়ি, তোমার জমি, সবকিছু তোমার বাবার নামে রয়েছে। তার মানে আমার, তাই না? হ্যাঁ ভাই, বাবার সম্পত্তিতে প্রথম অধিকার তো ছেলেরই হয়। একটা কথা বলবো প্রদীপদা, এই জগদীশপুরে পঞ্চায়েতে আগে শুধু পুরুষরা ছিল, এখন মেয়েদের জন্য জায়গা হয়ে গেছে। আমার জায়গা জমিতে এরকম হবে না তো। আমার বাড়ি, আমার জমি, আমার বোন সবকিছুতে ভাগ চাইতে পারে। দেখো ভাই, এই সমস্ত ব্যাপার সব আইনি। আমার কাজ শুধু উপর থেকে আসা অর্ডারের পালন করা। আমি কোনো আইন অমান্য করছি না দাদা, আমি শুধু জিজ্ঞাসা করছি। দেখ ভাই দিনেশ, অধিকারের কথা যদি বলিস তাহলে সেটা আদালত ঠিক করবে। অধিকার তো যে কেউ দেখাতে পারে, যে কেউ দাবি করতে পারে। তার মানে তো আমার বাড়ি, আমার জমি সবকিছুতে আমার বোন ভাগ চাইতে পারে। যদি তোর মা চান তো তোর বোন অধিকার নাও পেতে পারে। মায়ের অধিকার বেশি নাকি আমার? এটা আশেপাশের গ্রামের প্রায় প্রত্যেকেই জানে যে তুই তোর মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিস। আরে এসব বাজে কথা প্রদীপদা, নিজের ইচ্ছেই গেছে, আমি কখনো বাড়ি থেকে তাড়াই। আরে ঘুরে ফিরে তো কথাটা একই হলো। পুরো গ্রাম তোর বোন আর বোনের বরের সুনাম করছে। মেয়ে হয়েও সে ছেলের দায়িত্ব পালন করেছে। তোর বৃদ্ধ মা আর তোর প্রথম পক্ষে ছেলেকে ওই তো দেখাশোনা করছে, এটা তো মানতেই হবে। ওই আমার বোন অনিতা আছে না, ওর চালাকিটা একেবারে ঠিক। চালাকি ওর থেকে শিখতে হয়। এটাকে তুই চালাকি বলিস আর যাই বলিস, কিন্তু সত্যি তো এটাই যে তোর বোনই তোর বৃদ্ধ মাকে দেখাশোনা করছে, আর তোর বোন গ্রামের পঞ্চায়েতের সদস্য। একদম না। আরে তোমাদের একবার বলে দিলাম না, স্কুল যাওয়ার সময় কেউ কুলফি খাবে না, আসার সময় দেখা যাবে। কিন্তু বাবা, আসার সময় তো পেস্তাটা শেষ হয়ে যায়। বাবা, আমরা স্কুল যাবার আগেই কুলফি খেয়ে নেব আর তারপর মুখ মুছে নেব। বিশাই, প্রথমে আমরা ছোট কুলফি খাবো, তারপরে আমরা বড় কুলফি খাবো। এই তোমরা তিনজন এবারে চুপ করো তো। আবার ছোট কুলফি খাবে তিনজন? আচ্ছা মা, আমি বেরোচ্ছি। আরে আজকাল তো তুই দেখছি পঞ্চায়েতের প্রধান হয়ে গেছিস। এখনো দেরি আছে মা। 4 মাস পরে পঞ্চায়েতের নির্বাচন রয়েছে। এবার তোমার জামাই তো লড়ছে না। কেন? আরে ও তো খুব ভালো কাজকর্ম করছে, লোকে কত সম্মান করে। কিন্তু ওকে এখন ওর শিক্ষকতায় মন দিতে হবে। তো বললো অনিতা, এবার তুমি লড়ো। আরে বাহ, তাহলে তুই প্রধানও হবি। এখন মানুষ যদি চায় তো নিশ্চয়ই হব। ও এত ভালো ভালো কাজ করেছে, সেটাই এগিয়ে নিয়ে যাব। আমার মেয়ে এত বুদ্ধিমতী আর এত বড় কবে যে হয়ে গেল বুঝতেই পারলাম না। যদি তোর বাবা আজকে বেঁচে থাকতেন খুব খুশি হতো। তুমি তো খুশি হচ্ছ না? খুব খুশি হয়েছি। ব্যাস, আমার জন্য এটুকুই যথেষ্ট। অনিতা গ্রামের প্রধান হলো, সন্তানরা বড় হতে লাগলো, কয়েক বছর কেটে গেল, কিন্তু তার মধ্যেই দিনেশ একবারও তার মা নর্মদা বা তার প্রথম পক্ষের সন্তান প্রসাদকে দেখতে এলো না। অনিতা, আমি যদি এখন চলে যাই তাতেও আমার কোনো আফসোস নেই। আমি খুশি মনেই চলে যাব। কেন এসব কথা বলছো? হ্যাঁ, কিচ্ছু হবে না তোমার, ঠিক হয়ে যাবে মা। লোকে বলে যে তুই আমার আসল ছেলে, কিন্তু আমি বলি সব মা বাবার যেন তোর মতো মেয়ে হয়। আপনি ঠিকই বলেছেন। গ্রামে সবাই বলে অনিতার মতো মেয়ে হয় না। পৃথিবীর সবকিছু একদিকে আর মায়ের সম্মান একদিকে। যখন অনিতার মা নর্মদার জীবনাবসান হলো তখন অনিতা গ্রামের প্রধান ছিল আর বেশ জনপ্রিয় ছিল। 19 বছর কেটে গেছে। দিনেশ নর্মদার প্রসাদের মুখ পর্যন্ত দেখেনি, আর এখন নর্মদার মরদেহ উঠোনে শুয়ে অপেক্ষা করছে যে কখন দিনেশ আসবে আর নিদেন পক্ষে তার শেষ কর্তব্য পালন করবে। ভাই বাসুদেব, আমাদের আর অপেক্ষা করা উচিত নয়। দিনেশ আসবে না। আমিও দেখছি আমাকে ছাড়া অন্তিম সংস্কার কিভাবে হয়। আরে মায়ের চিতাতে মুখাগ্নি করা ছেলেরই অধিকার। আরে আমাদের অধিকারের ব্যাপারে কে জানতে যাচ্ছে? 19 বছর হয়ে গেল, একবারও কি কেউ এসেছে দেখা করতে? উল্টো মার মৃত্যুর খবরটাও কোনো গ্রামের লোককে দিয়ে পাঠিয়ে দিল।
দেখে নেবে, মুখে আগুন অন্য কেউই দেবে। মা বাবার একমাত্র সন্তান আমি। বাবার মুখাগ্নি আমিই করেছিলাম, মায়ের মুখাগ্নি আমিই করব। এটা আমার অধিকার, কেউ কেড়ে নিতে পারবে না। হরি বল, বলো হরি, 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 হরি হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। দেখো অনিতা, আর অপেক্ষা করো না। অধিকার আছে দীনেশ দাদার। ও নিজে না এসে মত জানিয়ে দিয়েছে, এবার কাজ শুরু করে দাও। এছাড়া তোমার মায়েরও শেষ ইচ্ছা এটাই ছিল। আনন্দ, অনিতাকে বলো আমার মুখাগ্নি যেন ওই করে। আপনার কিচ্ছু হবে না, এখনো তো নাতি নাতির বিয়ে দেখা আপনার বাকি রয়েছে। আমার এত লোভ নেই বাসুদেব, আর তোমরা আমার জন্য অনেক কিছু করেছো। আমার ছেলে থাকতেও আমার জন্য কিছুই করেনি, প্রসাদকে একবারের জন্য কোলেও নেয়নি। অনিতাই আমার কাছে সবকিছু, ওই আমাকে বিদায় দেবে। भारतवर्षे भरतखंडे हर्यावर्तैक देशे जम्बूद्वीपे आकाश मार्गे धर्मराज लोके प्रेतस्य प्रेतत्व मुक्त्यर्थम उत्तम फल प्राप्त्यर्थम ते मया दीयते सौप्रतिष्ठता। खंडे हर्यावर्तैक देशे जम्बूद्वीपे आकाश मार्गे धर्मराज लोके प्रेतस्य प्रेतत्व मुक्त्यर्थम। ঠাকুমার শেষ কার্য হয়ে গেছে, আর ঠাকুমার মুখে অনিতা পিসি আগুন দিয়েছে, আর কাজও পিসিই করবে। একটু অপেক্ষা করতে পারলো না? সবাইকে বলবে আমি আসিনি। এবার সব অধিকারগুলো দাবি করবে, যেন খুব সৎ লোক একজন। এটা ওর চালাকি। গত 19 বছর ধরে একই প্রশ্ন তুই আমাকে বারবার করছিস, যে তোর বাবার দলিলে কোনো পরিবর্তন হয়েছে কিনা। যখন নিজের রক্ত শত্রু হয়ে যায় না, তখন সামলে চলতে হয়। সামলে আর কতদূর যাবি তুই? তোর বাবা মারা গেছে প্রায় 30 বছর হয়ে গেল, আর তোর মা মারা গেছে একদিনও পুরো হয়নি। কিছুই বদলায়নি, না কাগজপত্র না তুই। আমার বোন বদলে গেছে, ধূর্ত নেকড়ে। যদি সত্যি কিছু বদলে থাকে, তাহলে তোর মায়ের জীবনটা বদলে গিয়েছিল, বিশেষ করে সেই দিন থেকে যেদিন তোর বোন তোর মাকে নিয়ে গিয়েছিল। আরে ওটা আমার বোনের চালাকি, আর এখন নিজে থেকে ওই মুখাগ্নি করে। ও অপেক্ষা করছিল, আমরাও করছিলাম। কতবার তোকে খবর দিয়েছি, তুই তো এলি না। মরদেহকে আর কতক্ষণ বাড়িতে রাখা যেত বল? আর এমনিতেও তোর মায়ের ইচ্ছে ছিল যে ওনার শেষকৃত্য ওনার মেয়েই যেন করে। আরে এটা কোনো গল্প কথা নয়, ওটা অনিতাই শিখিয়েছে, যাতে বাবার সম্পত্তিতে মায়ের অংশটা ওই পেয়ে যায়। এরকম হয় তো নাকি বলো? এরকমও করতে পারে? করতে চাইলে তোর বোন অনেক কিছু করতে পারত, কিন্তু এই সময় ও শুধু একটাই কাজ করছে, তোর মায়ের পিণ্ডদানের ব্যবস্থা।
কালকে ঘাট কাজের নিয়মও হবে। যদি পঞ্চায়েত সমস্ত ক্ষমতা প্রয়োগ করে তাহলে দলিল পাল্টানো যেতে পারে, মানে সত্যিটা মিথ্যে হয়ে যাবে। তোর বোন এখন গ্রামের প্রধান, ও ঠিক করবে না ভুল করবে সেটা ওই জানে, আমি কিছু বলতে পারবো না। আমি শুধু এটুকুই বলবো, তুই যেটা করতে চাইছিস সেটা একদমই ঠিক না। তোর মধ্যে তোর বোনের প্রতি হিংসা দিন দিন বেড়ে গেছে, আর সেটাই তোর মাথাটাকে কুরে কুরে খাচ্ছে। আর এই ভুল ধারণা তোকে কোথায় ফেলবে, কোথায় নিয়ে যাবে, এই ব্যাপারে আমি কিচ্ছু বলতে পারবো না। দলিল বদলে দেবে অনিতা, তাই না? হয়তো বদলানোর দরকারই পড়বে না, কারণ তোর মা তোর বোনকে নিজের ছেলে আর মেয়ে দুটোই মনে করতো। তৃতীয় দিনের আচারবিধি সম্পূর্ণ করতে বাড়ির সব পুরুষরা বেরিয়ে পড়ে। তারা নর্মদা শাহুর অস্থি বিসর্জন করতে যাচ্ছিল। অন্যদিকে বাড়ির মহিলারা অন্য একটি জলাশয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আপাতদৃষ্টিতে সবকিছুই ঠিক মনে হচ্ছিল, কিন্তু হাওয়া অন্যরকম ছিল, যেন কিছু ঘটতে চলেছিল। ওরা অস্থি ভাসাতে যাচ্ছে, তুমি কি যাচ্ছ? আজ তো অনেক কিছুই ভাসবে। ओम ध्वा अंतरिक्ष शांति पृथ्वी शांतिरपाय शांति औषध्या शांति वनस्पते शांति विश्वदेवाय शांति ब्रह्मा शांति। ওই যে অনিতা, দেখ দেখ সবচেয়ে আগে যে যাচ্ছে। হ্যাঁ, ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড, হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। দেখ দেখ সবচেয়ে আগে যে যাচ্ছে। হ্যাঁ, চোখে রক্তের নেশা লেগেছিল, হুলুস্থুলু বাঁধতে চলেছিল। তবে আসল হুলুস্থুলু তো দীনেশ সাহুর মনের ভিতরে চলে আসছে অনেক বছর ধরে, যা আজ রক্তের স্বাদ নিতে চলেছে। এত বছর ধরে দীনেশ একটা ভয়, একটা ভুল ধারণার মধ্যে ছিল যে তার বোন তার সমস্ত সম্পত্তি হাতিয়ে নেওয়ার ফন্দি আটছে। দীনেশের দৃষ্টিকোণ থেকে এই লড়াই একটা যুদ্ধ ছিল, তার অধিকারের যুদ্ধ। নিজেকে খুব চালাক মনে করেছিস। এবার দেখ, এবার দেখ তুই সবাই পিছনে যা, কেউ আগে আসবি না। সম্পত্তি চল, কেউ আসবি না আগে বলে দিলাম। সম্পত্তি বুড়ি যা পিছনে, একদম চোখ
আগে দেখা। এই শালা প্রতীক, তাড়াতাড়ি গাড়ি বার কর, ওনার কত রক্ত বেরোচ্ছে, তাড়াতাড়ি যা। শোনো গণেশ দা, আমি বরঞ্চ পুলিশকে ফোন করি। তাড়াতাড়ি কর, কিন্তু তার আগে ওনাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। তাড়াতাড়ি মা ওঠো, মা ওঠো। বাসুদেব দা, বাসুদেব দা, বাসুদেব দা, দাদা দাদা তাড়াতাড়ি চলো, ওখানে দিদির ওপরে হামলা হয়েছে। কি কে করেছে হামলা? উনি অন্য মহিলাদের সাথে এখানে আসবার জন্য বেরিয়েছিলেন, তখন দীনেশ বাবু আর ওনার ছেলে কুড়ুল দিয়ে ওনাকে মেরেছে, ছুরিও চালিয়েছিল, অনেক রক্ত বেরোচ্ছে, তুমি তাড়াতাড়ি চলো। দীনেশ? ওই তো দীনেশ। কাউকে ছাড়বি না তুই, সবাইকে মেরে ফেলবো। যারা যারা আমাদের অধিকার ছিনতে এসেছিল সবাইকে মেরে ফেলতে হবে। ড্রাইভার, গাড়ি জোরে চালাও, থেমো না। ওদের হাতে হাতিয়ার রয়েছে, ওদের মাথা খারাপ হয়ে গেছে। এই কাজ তুলে দাও, তাড়াতাড়ি গাড়ি চালাও, তাড়াতাড়ি জোরে চালাও। দীনেশ পুরো পাগল হয়ে গেছে। কোথায় যাচ্ছে? কোথায় পালাচ্ছিস? জোরে চালাও। দেখ, এখানে থাকলে হবে না, চল এখান থেকে। মা আর মেয়েকে গ্রামের ছেলেরা হাসপাতালের দিকে নিয়ে গেল। সাহেব, ওকে কুপিয়ে মেরেছে, অনেক রক্ত বয়েছে। যারা হামলা করেছিল তাদেরকে দেখেছেন? সাহেব, প্রধানের ভাই দীনেশ আর ওর ছেলে গৌরব ছিল। দীনেশের হাতে কুঠার ছিল আর গৌরবের হাতে চাকু ছিল। সাহেব, আমরা তো পুকুরের দিকে যাচ্ছিলাম, জানি না কোথা থেকে বাপ বেটা চলে এলো। বলা নেই কওয়া নেই, হঠাৎ করে মারতে শুরু করে দিল অনিতাকে। অনিতার প্রীতি কোথায়? ওদের দুজনকে হাসপাতালে নিয়ে গেছে ওরা। আপনি কি বাসুদেব বাবু, অনিতা দেবীর স্বামী? হ্যাঁ স্যার, এই দীনেশ আর গৌরব আমাদের ওপরও হামলা করেছিল। ওরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে ছিল হাতিয়ার নিয়ে, যখন গাড়ি দাঁড় করালাম না তখন পাথর ছুটছিল। কোথায় হয়েছে হামলা? এই রাস্তায়। নাভেদ, জঙ্গলে ছড়িয়ে পড়ো যাতে না ওরা এখান থেকে পালাতে পারে। স্যার, আরেকটা টিমকে আমি দীনেশের বাড়িতে পাঠাচ্ছি, হয়তো ওখান থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান রয়েছে। মুভ। সবাই বন্দুক নিয়ে রেডি হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ো। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি,
17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। প্রীতি, প্রীতি, বাবা, কোথায় তোমার মা? কেমন আছেন মা? প্রীতি, বাবা, বল না তোর মা কেমন আছে? বাবা, মা নেই বাবা, ওরা দুজন মাকে মেরে ফেললো বাবা। বাসুদেব বাবু, আমরা ওনাকে তাড়াতাড়ি এখানে আনার চেষ্টা করেছিলাম, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। ডাক্তারবাবু বললেন যে অনেক রক্ত বেরিয়ে গিয়েছে, তাই আর কিছু শুনলি? হ্যাঁ বাবা, কেউ আসছে মনে হচ্ছে। দীনেশ আর গৌরব হাতিয়ার ফেলে দাও, সারেন্ডার করে দাও। দেখুন ইন্সপেক্টর, আপনার সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, কিন্তু আপনি আটকালে আমাদের অস্ত্র কিন্তু থেমে থাকবে না। বোকামো করো না, একটা খুন করে ফেলেছো, তোমাকে গুলি করতে আমার হাত কাঁপবে না। দেখুন আরেকবার বলছি, আমি কিন্তু মেরে দেব, আমি কাউকে ছাড়বো না। এই চলে যা, পুঁতে ফেলবো এখানে, চল সর, আমি কেটে ফেলবো বলে দিচ্ছি, কিন্তু আমি কাউকে ছাড়বো না। সর, চল পিছনে যা। হাই হাই, ছাড় আমাকে, ছাড় বলছি, ছাড় আমাকে, ছাড়। দীনেশ সাহু, তোমরা তোমাদের উদ্দেশ্য সফল করেছো। অনিতা দেবী, তোমার বোন, হসপিটালেই মারা গেছে। এবার চার্জ হত্যার লাগবে। এসব ধারা ফারাতে আমাদের কিছু যায় আসে না ইন্সপেক্টর সাহেব। কোনো ভুল করিনি আমরা, যা করেছি ঠিক করেছি। ওই মহিলা এরকম ছিল। ওই মহিলা বোন ছিল তোমার, যে শুধু তোমার মাকেই দেখাশোনা করতো না, তোমার বড় ছেলেরও দায়িত্ব নিয়েছিল। 19 বছর ধরে শুনে আসছি যে ও আমাদের সব দায়িত্ব নিয়েছিল, কিন্তু এটা কেউ জানে না যে এটা ওর চালাকি ছিল। ও জেনে বুঝে এসব কাজ করেছিল যাতে আমাদের সব কিছু ওর নিজের হয়ে যায়। আমার মাকেও আমার থেকে ছিনিয়ে নিয়েছিল। কেউ কিচ্ছু করেনি দীনেশ, পুরো 19 বছর তুমি তোমার মা আর ছেলের সঙ্গে দেখা করোনি। এটা অনিতার চাল ছিল, নেকড়ে ছিল, নেকড়ে অনেক দূর ভেবে রেখেছিল। সবাইকে বলতে চেয়েছিল যে ছেলে আর মেয়ে সবার কাজটাই ও একা করছে। আমার ব্যাপারে অনেক মিথ্যে কথা বলতো, তার উপর পঞ্চায়েত প্রধান ছিল। এমন কোন কাজও করেনি আমার মা আর ছেলেকে আলাদা করার জন্য। সম্পত্তির ভাগ নিয়ে নেবে বলে মুখাগ্নির অধিকারও আমার থেকে ছিনিয়ে নিয়েছে। ওই অধিকার শুধু আমার ছিল, আমার। বাজে কথা বন্ধ করো দীনেশ, আমরা সবকিছু জিজ্ঞাসাবাদ করেছি। তোমাকে খবর পাঠানো হয়েছিল, তোমার বাড়িতে লোক পাঠানো হয়েছিল, 3 ঘন্টা ধরে তোমার অপেক্ষা করা হয়েছে, কিন্তু তুমি আসোনি। মাথা গরম হয়ে গেছিল সাহেব। ও আমাদের সবকিছু নিতে চাইছিল, সমস্ত অধিকার নিতে চাইছিল। তুমি পাগল হয়ে গেছো দীনেশ, তাই মন গড়া গল্প বলছো। আমি পাগল হইনি। দপ্তরে গিয়ে কাগজপত্রগুলো নাড়াচাড়া করে দেখুন, ওখান থেকে আমি বুঝতে পারি যে এই মহিলা আমাকে আমার মায়ের থেকে আলাদা করে দিতে পারে। যে ছেলের থেকে মুখাগ্নির অধিকার ছিনিয়ে নিতে পারে, সে সবকিছু পারে। ও জমির কাগজপত্র পাল্টাতে পারে, দলিল বদলে ফেলতে পারে। অনিতাকে মারার জন্য আমি এতটুকু দুঃখিত নই, বরং আমার এটা দুঃখ হচ্ছে যে বাসুদেবকে আমি কিছু করতে পারলাম না।
বড় আদর্শবাদী মাস্টার মনে করে নিজেকে, লোভী একটা। ওরও নজর ছিল আমাদের জমি জায়গার ওপর। স্যার, আমি ওকে কেন উস্কাবো? আর এতে আমার কি লাভ? ও 19 বছর ধরে এই ভুল ধারণা নিয়ে রয়েছে একদিন ওর বোন ওর বাড়ি আর সম্পত্তি সব কেড়ে নেবে। কিন্তু ও তো বলেছিল, তুমি ওকে বলেছিলে যে ও এরকমটা করতে পারে। আমি এরকম কেন বলবো? আর এতে আমার কি স্বার্থ রয়েছে? হ্যাঁ, এটা বলতে পারি যে ওর মাথায় একটা ভুল ধারণা চেপে বসেছিল। তো তুমি কখনো ওকে ভয় দেখাওনি? এরকমটা করতে পারে বলে সাবধানও করোনি? একদমই না স্যার। আর ধরে নিলাম যদি আমি কোনোদিন এরকম বলেই থাকি, এমন কি কোনো বোকা রয়েছে যে সে কথাটা সে বিশ্বাস করে তার বোনকে সে খুন করে ফেলবে? স্যার, সে কোনো পাগল বাবাই হবে যে নিজের আর ছেলের জীবন এইভাবে শেষ করে ফেলবে। কেন করলে তুমি এসব? আর কি করতাম? মায়ের মুখাগ্নির অধিকার ছিনিয়ে নিয়েছিল। বসে বসে জায়গা জমি সব পেয়ে যেত। আরে এভাবে কিভাবে সম্পত্তি পেয়ে যেত? সবকিছুই তো আমাদেরই ছিল। মার মৃত্যুর পর সবকিছু তোমারই হয়ে যেত, আর তোমার মৃত্যুর পর আমাদের ছেলের। কিন্তু দেখো তুমি কি করে ফেললে। নিজে তো ডুবলেই, আমাদের ছেলেটাকেও ডোবালে। দীনেশ সাহু আর তার ছেলে গৌরব সাহুকে আইপিসির 302 ধারা অনুযায়ী হত্যার অপরাধে গ্রেফতার করা হয়েছে। এখন দুজনই আইনি হেফাজতে আছে। এই হত্যাকাণ্ড গোটা গ্রামকেই কাঁপিয়ে দিয়েছিল। অনিতা গ্রামের প্রধান ছিল, আর এই গ্রামের প্রত্যেক পরিবারের সঙ্গে তার সম্পর্ক ছিল। অনিতা গ্রামের উন্নতির জন্য অনেক পরিশ্রম করেছিল, আর সেই সঙ্গে সে শুধু নিজের পরিবারের দেখভালই করেনি, বরং তার দাদার প্রথম স্ত্রী বন্দনার জন্ম দেওয়া প্রসাদকেও নিজের সন্তানের মতো মানুষ করেছিল। আর তার বৃদ্ধা মায়ের সব দায়িত্ব নিজের মজবুত কাঁধে তুলে নিয়েছিল। অন্যদিকে দীনেশ এমন এক ভয় আর ভ্রান্তির শিকার ছিল যার কোনো ভিত্তি ছিল না। নিজের অধিকারের বিষয় তো দীনেশ বেশ উত্তেজিত হয়ে উঠত, কিন্তু সেই উত্তেজনা সে নিজের দায়িত্ব পালনের ক্ষেত্রে কখনো দেখায়নি। 19 বছরে দীনেশ তার মা আর তার প্রথম সন্তান প্রসাদকে দেখতে কখনো আসেনি, আর এই ঘটনার সাক্ষী ছিল গোটা গ্রাম। আর এখন এত বড় সাংঘাতিক অপরাধ করার পরেও তার কোনো অনুশোচনা ছিল না। অত্যন্ত দুঃখজনক বিষয় হলো যে অনিতা গৌরকে এইভাবে নিজের দাদার হাতে প্রাণ খোয়াতে হলো। পারিবারিক সম্পর্কের মধ্যে ব্যক্তিগত অনুযোগ, রাগ, হিংসা, মনোমালিন্য, এই সমস্ত অনুভূতি দীর্ঘকাল যাবৎ গোপন করা সম্ভব। এই অনুভূতি আপনাকে এমন যন্ত্রণা দিতে পারে যে তার সামনে বাইরের জগতের দেওয়া দুঃখ, কষ্ট, উদ্বেগ খুবই তুচ্ছ বলে মনে হয়। প্রায়শই আমাদের প্রফেশনাল ফিল্ডে টানাপোড়েন, সেখানকার লোকেদের সঙ্গে মতবিরোধের মোকাবিলা করাও সহজ হয়ে থাকে, কিন্তু পারিবারিক দ্বন্দ্বকে সহ্য করা অসহ্য হয়ে ওঠে। কিন্তু এমনটা কেন হয়?